মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনারা শুনবেন সুশান্ত সাহার লেখা অতুল বাবুর হত্যা রহস্য। Mid Century Audio Station, 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 Mid Century Audio Station। গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা। পোস্টার ডিজাইন সুশান্ত, মিউজিক ওম অরূপ। অভিনয় করেছেন মাধবী লাভলি মুখার্জি, অনিক, প্রদীপ, ইন্সপেক্টর সুরজ, চঞ্চল কুমার, ফটিক, অমিত এবং অন্যান্য চরিত্র সুশান্ত। ফটিকদের কাজ এখন একটু হালকা। দুদিন হলো গুজরাট থেকে ফিরেছে। কলকাতার এক ধনী বাড়ির নাবালিকাকে বাড়ির ড্রাইভার ভাগিয়ে নিয়ে গিয়েছিল। ছেলেটার বাড়ি বারাসাতে, কিন্তু বাড়িতে সে ফেরেনি। ছেলেটার দাদা গুজরাটে চাকরি করে, তাই প্রেম করার পরে ওখানে ভাগিয়ে নিয়ে যাওয়াটাই সেফটি মনে করেছিল। মেয়েটার বাবা মা পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছিল, কিন্তু সম্পূর্ণ ভরসা করতে পারেনি। তাই ফটিক ও অমিতকে আলাদা করে দায়িত্ব দিয়েছিল মেয়েকে খুঁজে ফিরিয়ে আনার। ফটিকরা মেয়েটাকে দুদিন আগে ফিরিয়ে এনেছে। মেয়ের মা বাবা খুশি হয়ে ডবল পেমেন্ট করেছে ফটিকদের। ফটিক নিতে চায়নি, কিন্তু অমিত চোখ দেখাতে ফটিক চুপ হয়ে গেছিল। আজ ফটিক মর্নিং ওয়াক সেরে লেকের কাছে চেনা জানা লোকেদের সাথে গল্পগুজব করছে। এমন সময় সমর কাকু হাঁপাতে হাঁপাতে এসে ফটিকদের কাছে বসে। তাই দেখে ফটিকদের পাশে বসা ভদ্রলোক সমর কাকুকে জিজ্ঞাসা করে হাঁপাবার কারণ। এরপর ভদ্রলোক যা বলল সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। সমর কাকু জানালো অতুলবাবু খুন হয়েছে। কথাটা শুনে সবার বুক লাফিয়ে উঠল। একজন ভদ্রলোক বলে উঠল, গতকাল বিকেলেই তো আমার সাথে দেখা হলো। আবার কেউ বলল, কয়েকদিন আগেও তো লেকে এসেছিল। অতুলবাবুকে ফটিক চিনত, কারণ সেও মর্নিং ওয়াক করতে আসতো। লেকের বাকি কাকুদের বন্ধু ছিল। অতুলবাবুর এক ছেলে সিঙ্গাপুরে থাকে। মাসে মাসে বাবাকে টাকা পাঠাতো আর রোজ একবার করে ফোন করে খোঁজ খবর নিত। অতুলবাবুকে তার ছেলে অভি অনেকবার বলেছে তার কাছে গিয়ে থাকতে। অতুলবাবুর বিদেশে থাকা পছন্দ না। তার বক্তব্য, ভারতে জন্মেছি, ভারতের মাটিতেই মরব, নিজের দেশ ছেড়ে কোথাও যাব না। অতুলবাবুর খুনের খবর শুনে ফটিকের মন খারাপ হয়ে গেল। লোকটা বেশ হাসি খুশি, ভালো মনের লোক ছিল। বয়স 68-70-এর কাছাকাছি। লেকে যখন মর্নিং ওয়াকে আসতো তাকে বেশ শক্তপোক্ত মনে হতো। কিছুক্ষণ পর সবাই আলোচনা করে ওখানে বসা সবাই ঠিক করলো অতুলবাবুর বাড়ি যাবে। ফটিকও তাদের সঙ্গী হলো। অতুলবাবুর বাড়ির সামনে ভিড় জমেছে। পথ চলা লোকেরা ভিড় দেখে কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আরও ভিড় বাড়াচ্ছে। পুলিশরা ভিড় সামলাতে ব্যস্ত। ফটিকরা ভিড় ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারই মধ্যে একজন কনস্টেবল ফটিককে চিনতে পেরে এগিয়ে আসে এবং ফটিককে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। ফটিক লেকের সঙ্গীদের দিকে একবার তাকায়। তারাও ইশারা করে ফটিককে ভিতরে যাওয়ার। ফটিক ভিতরে যায়। খুন হয়েছে দোতলায় অতুলবাবুর নিজের ঘরে। ফটিক সিঁড়ি থেকে উঠে ঘরে ঢুকতেই দেখে ইন্সপেক্টর সুরজ রায় লাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ফরেন্সিকের লোকেরা তাদের নিজেদের কাজ করছে। ফটোগ্রাফার হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে, সম্ভবত লাশের ছবি তোলা হয়ে গেছে। ঘরে ঢোকার সময় ফটিক দেখেছে দোতলার লম্বা বারান্দার শেষ প্রান্তে একজন সাব ইন্সপেক্টর এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে। সম্ভবত মহিলা এই বাড়িতে কাজ করে।
পাশে দাঁড়িয়ে দুজন মহিলা পুলিশ। ফটিক লাশের কাছে গিয়ে দাঁড়ায়। অতুলবাবুর গলার নলি কাটা, রক্তে শরীর মেঝে সব ভিজে আছে। লাশটা খাটের কাছে মেঝেতে পড়ে। ছোট গোল কাঠের সেন্টার টেবিলখানা উল্টে পড়ে আছে। পাশে পড়ে আছে টেবিলের উপর রাখা ওষুধের শিশি, ট্যাবলেটের প্যাকেট আর কাচের গ্লাস। ওষুধের শিশি আর কাচের গ্লাস ভেঙে গেছে। ফটিক বুঝতে পারছে মৃত্যুর আগে অতুলবাবু নিজেকে বাঁচাবার জন্য অনেক লড়াই করেছে। ঘরের এক পাশে রাখা বুক শেলফটা মাটিতে পড়ে, বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে খুনি বুক শেলফের মধ্যে কিছু খুঁজছিল। ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো খোলা অবস্থায় রয়েছে। আলমারির পাল্লা এবং ভিতরের লকার হা করে খুলে রাখা। লকারে কিছু নেই। যদি কিছু থেকে থাকে সেগুলো খুনি নিয়ে পালিয়েছে। ইন্সপেক্টর সুরজের এবার চোখ পড়ে ফটিকের দিকে। ফটিক বাবু যে কখন আসলেন? একটু আগে। দেখেছেন বৃদ্ধকে কি ভয়ঙ্করভাবে মেরে গেছে? চোখের নিচটা দেখুন, ঘুষিও চালিয়েছে। কে মেরেছে জানা গেল? এখন অবধি না, তবে রান্নার মহিলাকে জিজ্ঞাসাবাদ চলছে। মহিলা নাকি সকালে কাজ করতে এসে দেখে মেন দরজা খোলা। তখনই পাশের বিল্ডিংয়ের দারোয়ানের কাছে গিয়ে দারোয়ানকে দিয়ে থানায় ফোন করায়। মহিলা ঘরে ঢোকেনি? বলছে তো না। না ঢুকেই থানায় ফোন করলো, ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে না? তাই তো, আপনি আসুন আমার সাথে। সুরজ এগিয়ে যায়, পিছনে ফটিক। সাব ইন্সপেক্টর আর মহিলা পুলিশ তখনও কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে। সুরজ ও ফটিক এসে দাঁড়ায়। সাব ইন্সপেক্টরের কাছে জানতে পারে মহিলা বলছে সে কিছু জানে না, শুধু দরজা খোলা দেখে তার সন্দেহ হয়। তারপরেই পাশের বিল্ডিংয়ের দারোয়ানকে বলে পুলিশকে খবর করে। ফটিক ভদ্রমহিলাকে দেখছিল। পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি ব্লাউজ পরা, গায়ের রং ফর্সা, হাতে শাখাপলা, সিঁথিতে সিঁদুর। বয়স 30-এর কোঠায় হবে। ফটিক ইন্সপেক্টর সুরজের থেকে পারমিশন নিয়ে মহিলাকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আগে মাধবীলতা। আপনি অতুলবাবুর বাড়িতে কাজ করেন? হ্যাঁ, রান্নার কাজ ঠিকে কাজ দুটোই করি। সকালে এসে রান্না করে ঘর পরিষ্কার করে দিয়ে যাই, আর সন্ধ্যের পরে এসে তরকারি গরম করে রুটি করি। গতকাল রাতে কখন এসেছিলেন? গতকাল তো আমি আসিনি। কাকু বলেছিল আসতে হবে না, বাইরে থেকে চাইনিজ এনে খাবে। আপনি থাকেন কোথায়? এই পাশের পাড়ায় 10 বছর ধরে একই বাড়িতে ভাড়া আছি। আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার হাজব্যান্ড। 7 বছরের একটা মেয়ে আছে। নামখানায় ওর দাদু ঠাকুমার কাছে থাকে। হাজব্যান্ড কি করেন? আমাদের বাড়ির সামনের বাজারেই একটা দোকান আছে। হাজব্যান্ডের নাম কি? মানুষ মণ্ডল। সুরজবাবু, আমার আর কিছু জানার নেই। আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আপনি করুন। আপনি দরজা খোলা দেখে ঘরে না ঢুকেই পুলিশকে খবর দিলেন কেন? টিভিতে খবর দেখি, চারিদিকে যা ঘটছে, আমি আর রিস্ক নিইনি। আপনার প্রত্যেক কথায় ইংরাজি শব্দ থাকছে। আপনি পড়াশোনা কতটা করেছেন? ওই ক্লাস 5 অবধি। ইংরেজি শিখেছি সিনেমা দেখে। অতুল বাবুর বাড়িতে কে কে আসতো? হ্যাঁ, আমি একজনকেই দেখেছি, কাকুর ভাইপো। উনি মাঝে মাঝে এসে কাকুর উপর খুব চোটপাট করতো। কে নিয়ে চোটপাট করতো জানা আছে? এই বাড়িটা নাকি কাকুর বাবা তৈরি করেছিলেন, তাই বলতো এই বাড়িতে তারও ভাগ আছে। বিক্রি করে বা প্রমোটারকে দিয়ে তার ভাগের টাকা তাকে বুঝিয়ে দিতে বলতো। অতুল বাবু তখন কি বলতো? মানে কাকু বলতো 20 বছর আগে তার ভাই টাকা নিয়ে তার ভাগের পোর্শন তাকে বিক্রি করে দিয়েছে, আর সেই কাগজ কাকুর কাছে আছে। এই বাড়ির উপর তার কোনো অধিকার নেই। তার মানে আপনি অতুল বাবুর অনেক ঘরের খবর রাখতেন?
না না, সেটা নয়। আসলে কাকুর ভাইপো যখন আসতো তখন আমার রান্না করার সময়, বলতে পারেন আমার সাথে দেখা করাটাও তার একটা উদ্দেশ্য ছিল। আমার ঘাড়ের উপর ঝুঁকে চা চাইতো। একদিন তো আমাকে ওর সাথে পালিয়ে যাওয়ার কথাও বলেছিল। আহ, ওর নাকি আমাকে ভালো লাগে। লোকটার নাম কি? আগে অনেক। কোথায় থাকে? কাকুর মুখে শুনেছিলাম গোল পার্কে বাড়ি ছিল। ওই বাড়ি বিক্রিবারটা করে এখন নাকি ঢাকুরিয়ায় ব্যানার্জি পাড়ায় ভাড়া থাকে। সুরজ আর কিছু জিজ্ঞাসা করে না, ফটিককে ইশারায় ডেকে নিয়ে একটু দূরে চলে যায়। তারপর বলে, কি করি বলুন তো? মহিলাকে ছেড়ে দেওয়া ঠিক হবে? কিছুক্ষণ ওনাকে এখানে আটকে রাখুন, ওনার বাড়িতে কাউকে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে তারপর ডিসিশন নিন। সেটাই ভালো। তা আপনি আমায় এই কেসটায় হেল্প করছেন তো? দেখুন, অতুলবাবু আমার পরিচিত। মর্নিং ওয়াক করতে গিয়ে লেকে ওনার সাথে আলাপ হয়েছিল। অতএব আমি আমার মতন অবশ্যই খুনিকে খোঁজার চেষ্টা করব। তাতেই হবে। আমি চাই কাউকে পাঠাই মহিলার বাড়িতে। অতুলবাবুর ভাইপোর খোঁজ পেলে আমাকে জানাবেন। আর কাজের মহিলাটিকে ছেড়ে দিলেও নজর রাখবেন। সে আর বলতে। এই সময় ফটিকের মোবাইল বাজে। ফটিক ফোন ধরার আগে সুরজবাবুর থেকে বিদায় চেয়ে নেয়। হ্যাঁ বল অমিত। আসছি, একটা ঘটনা ঘটেছে, বাড়ি গিয়ে জানাচ্ছি। বাড়ি ফিরে ফটিক অমিতকে সব বলে। সব শোনার পরে অমিতের অতুলবাবুর জন্য খারাপ লাগে। জিজ্ঞাসা করে, ওনার ছেলেকে খবর দেওয়া হয়েছে? নিশ্চয়ই পুলিশের তরফ থেকে দেবে। নাম্বার অতুলবাবুর মোবাইল থেকে পেয়ে যাবে। সব শোনার পরে আমার মনে হচ্ছে কোনটা ভাই বই করেছে। আর তুই তো বললি বইয়ের শোকেস কেটেছে, আলমারি, ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা ছিল। তার মানে এটা পরিষ্কার ওই অনেক বাড়ির কাগজ খুঁজছিল। আর অতুলবাবুকে দেওয়া ওর বাবার দানপত্র যদি পেয়ে যেত তবে তো হয়েই গেল। আপাত দৃষ্টিতে দেখলে অতুলবাবুর ভাইপো অনেককেই সন্দেহ হবার কথা, কিন্তু আমার খটকাটা অন্য জায়গায়। ওই কাজের মহিলা মাধবী ঘরে না ঢুকেই কী করে বুঝলো বাড়ির মধ্যে কিছু হয়েছে? তুই যে বললি ওর টিভিতে খবর দেখে এক্সপিরিয়েন্স হয়েছে, এটা বলছে বটে, কিন্তু মহিলাকে আমার ওভার স্মার্ট মনে হয়েছে। দাঁড়া, সুরজবাবুকে একটা ফোন করি। ফটিক মোবাইল তুলে ইন্সপেক্টর সুরজকে ফোন করে। সুরজ ফোন ধরে জানায় সে নাকি তাকেই ফোন করতে যাচ্ছিল। ফটিক বেরিয়ে আসার পরে অতুলবাবুর ভাইপো অতুলবাবুর বাড়িতে আসে এবং জেঠুর মৃত্যুর সংবাদ পেয়ে সে প্রচণ্ড দুঃখে ভেঙে পড়েছে। তাকে এখন থানায় ধরে এনে বসিয়ে রাখা হয়েছে। ফটিকবাবুরা পৌঁছলে জিজ্ঞাসাবাদ শুরু করবে। ফটিকরা দেরি করে না, গাড়ি নিয়ে বেরিয়ে যায় পুলিশ স্টেশনের দিকে। ফটিকরা এখন ড্রাইভার দিচ্ছে, কারণ সবসময় কাজের টেনশনের মধ্যে নিজেদের গাড়ি চালানোটা ঠিক না। মিনিট খানিকের মধ্যে ফটিকটা থানায় এসে পৌঁছয়। দেখে অতুলবাবুর ভাইপো অনেককে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। অনেকের বয়স 35-36 হবে। পরনে জিন্সের প্যান্ট ও টি শার্ট, পায়ে দামি জুতো। ছেলেটিকে দেখে ফটিকের ভদ্রই মনে হয়। সুরজবাবু এবং ফটিকরা অনেককে জিজ্ঞাসাবাদ শুরু করে। আপনি নাকি বাড়ির ভাগ চেয়ে আপনার জেঠুকে থ্রেট করতেন? কথাটা শুনে ছেলেটা অবাক হয়ে সুরজবাবুর দিকে তাকিয়ে থাকে। কাঁদতে কাঁদতে তার চোখ দুটো লাল হয়ে আছে। সে বলে, আমার বাবা নেই, জেঠু আমার সব। তাকে আমি থ্রেট করব? আর বাড়ির ভাগ কেন চাইব? জেঠু দাদুর তৈরি করা বাড়ি নিয়ে বাবাকে গোল পার্কে একটা বাড়ি কিনে দিয়েছে। আপনি এখন কোথায় থাকেন? কেন, আমার গোল পার্কের বাড়িতে। ওই বাড়ি নাকি আপনি বিক্রি করে দিয়েছেন? এবার বুঝেছি, আপনাদের মাধবী বলেছে। 1 নম্বর বাজে মেয়ে ছেলে। সরি, খারাপ ভাষা বেরিয়ে গেল। জানেন, ও আমাকে ব্ল্যাকমেল করত। একদিন সকালে
জেঠুর বাড়ি পৌঁছাই। আমার মনে ছিল না সেদিন জেঠিমার জন্মদিন ছিল। জেঠিমা পৃথিবীতে না থাকলেও জেঠু প্রত্যেক জন্মদিনে কালীঘাটে যেত পুজো দিতে। আমি জেঠুর ঘরে বসে অপেক্ষা করি। মাধুরী আমার জন্যে চা নিয়ে আসে। চা খাওয়ার পরে আমার আর কিছু মনে নেই। প্রায় ঘন্টা দেড়েক পরে জেঠু এসে আমাকে ডাকলে আমার ঘুম ভাঙে। দেখি আমি জেঠুর খাটে শুয়ে। কিছুদিন পর মাধবীর ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে কিছু ফটো ঢোকে। সব ফটো তো দেখা যায় আমি জেঠুর বিছানায় মাধুরীর ওপর শুয়ে। আপনি পুলিশকে জানাননি কেন? আমাদের দেশের আইন মেয়েদের বেশি সাপোর্ট করে। মাধুরী আমাকে ধমকি দিয়েছিল, ওকে মাসে 20,000 টাকা না দিই তবে পুলিশকে জানাবে, বলবে আমি মাধবীর সাথে জোর জবরদস্তি করেছি। আমার জেঠু আমাকে খুব ভালোবাসতো। তাছাড়া আমার বউ বাচ্চা আছে, তাদের কাছে আমি খুব ছোট হয়ে যেতাম। আপনি মাধবীকে মিথ্যা কথা বলেছেন কেন যে আপনি গোল পার্কের বাড়ি বেচে ঢাকুরিয়াতে বাড়ি নিয়ে আছেন? অভাব দেখিয়েছিলাম। ওকে টাকা দিতে কষ্ট হচ্ছে এটা বোঝানোর জন্যে মিথ্যা কথা বলতে হয়েছিল। লাভ হয়েছিল? না, বরঞ্চ বলেছিল তোমার কাছে এখন বাড়ি বিক্রি টাকা আছে, তাই 20 বাড়িয়ে 25 করে দাও। মারাত্মক মহিলা। মাধবীর কথায় মনে হয়েছে আপনার জেঠুর খুনের দায় ও আপনাকে ফাঁসাতে চায়। সেটা কেন? আপনি তো ওনার কাছে সোনার ডিম পাড়া মুরগি। আমি আগেই বলেছি ও আমাকে ব্ল্যাকমেল করত। গত 8 মাস হয়ে গেছে আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি। ওকে একদিন টাকা দিতে পারবো না জানি ফোন করি, ও প্রচণ্ড রেগে যায়। জেঠুকে জানাবে, আমার বউকে জানাবে বলে ধমকি দিতে থাকে। তখন আমি ওকে বলি এককালীন 50 লক্ষ টাকা নিয়ে ওর মোবাইল আমার কাছে দিয়ে যেতে। 50 লাখের কথা শুনে মাধবী আর লোভ সামলাতে পারে না, এসে হাজির হয় আমার বলা অ্যাড্রেসে। অ্যাড্রেসটা ছিল আমার বন্ধুর বাড়ির। বসার ঘরে আগের থেকে 3টে ক্যামেরা লুকিয়ে সেট করে রাখা ছিল। এটা ভালো ডিসিশন নিয়েছো। এখন থেকে প্রতি মাসে টাকা দেওয়ার টেনশন থাকবে না। আমি কিন্তু ক্যাশ নেব, চেকের ঝঞ্ঝাটে থাকবো না। তোমার জন্যে ক্যাশই এনেছি। ওই যে সামনে সোফার ওপর ব্যাগটা দেখছো, তার মধ্যেই আছে। মাধবী তাড়াহুড়ো করে উঠে এগিয়ে যেতে গেলে অনেক হাত ধরে বাধা দিয়ে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে তোমার মোবাইলখানা দাও। সেটা হচ্ছে না। আগে টাকা দেখব, তারপর মোবাইল দেব। টাকা ব্যাগে রাখা আছে, সে নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা, মোবাইল না দাও, আগে একটা সেলফ ভিডিও করো। বলো এতদিন আমি অনিককে মিথ্যে ফটো দেখিয়ে প্রতি মাসে 20,000 টাকা করে নিয়েছি। অনিক আমার সাথে কোনো দিন খারাপ কিছু করেনি। ঠিক আছে, বলছি, কিন্তু মোবাইল আমি দেব টাকা পাওয়ার পর। ওকে, তাই হবে। ভিডিও করে দিয়েছিল? করেছিল, কিন্তু দেয়নি, কারণ ব্যাগে কোনো টাকা ছিল না। তাতে কি আসে যায়? ক্যামেরা তো আপনার আগে থেকেই লুকিয়ে রাখা ছিল। সেটাই, কিন্তু মাধবী যখন জানলো লুকোনো ক্যামেরায় এসব রেকর্ডিং হয়ে গেছে, তখন প্রচণ্ড রেগে গেছিল। আমাকে ধমকে বলেছিল দেখে নেব। আপনার মোবাইলে ভিডিওটা আছে? হ্যাঁ, আছে। অনেক তার মোবাইল থেকে ভিডিও দেখায়। সুরজ এবং ফটিকরা ভিডিওটি দেখে। এরপরে সুরজ অনেককে জিজ্ঞাসা করে, তারপরে মাধবীর সাথে আপনার আর কথা হয়নি? না, এরপরে আমি জেঠুর বাড়ি যখন যেতাম 10টার পরে যেতাম, কারণ মাধবী জেঠুর বাড়ির কাজ সেরে 10টার মধ্যে বেরিয়ে যেত। আপনি কি করেন? আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। আপনার মিসেস কি করেন? ও হাউসওয়াইফ। আপনার মিসেস নিশ্চয়ই আপনার জেঠুর মৃত্যুর খবর এখনও পাননি? জানাবার সুযোগ পাইনি। জেঠুর বাড়িতে ঢোকার পরে
ওরকম অপ্রত্যাশিত একটা খবর পেয়ে শক পেয়েছিলাম। তারপর তো ওনারা থানায় ধরে নিয়ে আসলো। বডি ময়না তদন্তে নিয়ে গেছে, বডি পেতে সময় লাগবে। আচ্ছা, আপনার জেঠু মোবাইল ইউজ করতো? হ্যাঁ, করতো তো। কেন, আপনারা ওনার মোবাইল পাননি? এখন অবধি না। তার মানে আপনারা অভিককে খবর দিতে পারেননি? আপনার জেঠুর ছেলের কথা বলছেন? হ্যাঁ। নাম্বারটা না পেলে কি করে জানাবো? আমি নাম্বার দিচ্ছি, আপনারা প্লিজ এক্ষুনি জানান। আপনার জানাতে কি অসুবিধা আছে? অসুবিধে না, সংকোচ। এত ভয়ঙ্কর মৃত্যুর খবর আমি জানাতে পারবো না। দয়া করে আপনারাই জানান। এই নিন ওর নাম্বার। অনেক অভিন নাম্বার বার করে মোবাইলখানা সুরজের দিকে এগিয়ে দেয়। সুরজ নাম্বার নিজের মোবাইলে নিয়ে বলে, আমি পরে করে নিচ্ছি। আপনি আমাদের বলুন, অতুল বাবুকে কে খুন করতে পারে? আমার সন্দেহ হচ্ছে মাধবীর ওপর। ওর টাকার খুব লোভ। বাড়ি সারিয়ে রং করবে বলে জেঠু গতকাল ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে এনেছিল। আপনি জানলেন কি করে? আমি জেঠুর সাথে ব্যাংকে গেছিলাম। কোনো টাকা তো আমরা পাইনি, আলমারি খোলা ছিল। আপনার জেঠু কি অন্য কোথাও টাকা রাখতো? জেঠু আমার সামনে কালকে আলমারিতে টাকা রেখেছিল। আমি বলছি এটা মাধবীর কাজ। মাধবী জানতো জেঠু ব্যাংকে গেছে টাকা তুলতে। যেভাবে হত্যা করা হয়েছে, মাধবীর একার পক্ষে সম্ভব না। নিশ্চয় ওর সাথে কেউ ছিল। আমার মনে হয় মাধবীর সাথে ওর বর ছিল। ওর বর ওকে সব কাজে হেল্প করে। আমার সাথে মাধবীর ফটোগুলো ওর বরই তুলেছিল। ওর বর কি কোনো কাজকর্ম করে? শুনেছি বাজারে মুরগির মাংসর দোকান আছে। মাংসের দোকান? আচ্ছা, আপনি তো মাধবীর সম্বন্ধে জানতেন, তবে কেন আপনার জেঠুকে আগে থেকে সাবধান করে দেননি? ভেবেছিলাম করব, কিন্তু মাধবী জেঠুর বাড়ির কাজকর্মগুলো ঠিকঠাক করতো। জেঠু একা থাকে, কাজের লোক ছাড়া জেঠুর খুব অসুবিধে হবে। তাছাড়া আমি যদি মাধবীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলতাম, জেঠু কারণ জিজ্ঞাসা করত। তখন সত্যিটা আমার পক্ষে বলা সম্ভব না। আপনার নাম্বার আর আপনার মিসেসের নাম্বার আমাকে দিয়ে যান। শহর ছেড়ে গেলে জানিয়ে যাবেন। মনে রাখবেন, আপনাকে আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। আমাদের নাম্বারটা নিয়ে নিন। বলুন। অনেক তার এবং তার মিসেসের নাম্বার দেয়। সুরজ নিজের মোবাইলে টাইপ করে। এরপর সুরজ অনেককে ছেড়ে দেয়। অনেক চলে যাওয়ার পরে ফটিক সুরজকে জিজ্ঞাসা করে, মাধবীকে কি করলেন? আপাতত ছেড়ে দিয়ে নজরে রেখেছি। আমাদের লোককে বলে দিয়েছি, যদি বোঝে পালাচ্ছে সাথে সাথে অ্যারেস্ট করতে। ভালো করেছেন। আপনি মাধবীর ঘর তল্লাশি করান, আর নামখানায় ওর শ্বশুরবাড়ির অ্যাড্রেস জোগাড় করে আমাকে দিন। না, ছেড়ে দিন, আমি নিজেই নামখানার ঠিকানা জোগাড় করে নেব। আপনি শুধু খেয়াল রাখবেন, আমরা যে নামখানায় যেতে পারি সেটা যেন মাধবী না বুঝতে পারে। বলে ভালো করেছেন। আমি তো মাধবীর থেকে ওর শ্বশুর বাড়ির ঠিকানা চাইতাম। জানি, তাই জন্যই বারণ করলাম। এখন তবে আসি, পরে কথা হবে। ঠিক আছে। ফটিক আর অমিত এসেছে মাধবীদের পাড়ার বাজারে। ফটিকের উদ্দেশ্য মাধবীর বরের থেকে নামখানার বাড়ির ঠিকানা নেওয়া। ফটিক অমিতকে গাড়িতে অপেক্ষা করতে বলে, কারণ যদি ফটিক ফেল করে তবে অমিতকে দিয়ে চেষ্টা করবে। ফটিক বাজারে ঢোকে। বাজারে মাছওয়ালারা দোকান গুটিয়ে বটিপাল্লা গোছাচ্ছে। ফটিক একজন মাছওয়ালাকে মানুষের মুরগির দোকান কোথায় জিজ্ঞাসা করলে সে আঙুল তুলে দেখিয়ে দেয়। মানুষ তখন খাতায় হিসেব করতে ব্যস্ত। ফটিক গিয়ে বলে, দাদা, আপনি অনুষ্ঠান বাড়িতে মাংস সাপ্লাই করেন? মানুষ খাতা থেকে মুখ না তুলেই উত্তর দেয়, কত কেজি লাগবে? সামনের 7 তারিখে 70 কেজি, 8 তারিখে 80 কেজি, আর 9 তারিখে 90 কেজি। মানুষ এবার খাতার থেকে মুখ তুলে বলে, বাবা, এ তো তারিখ মিলিয়ে মাংসের অর্ডার বলছেন। কি করব,
আপাতত এমনই অর্ডার আছে। ক্যাটারিংয়ের ব্যবসা করেন নাকি? প্রায় 6 বছর ধরে। আগে শুধু নামখানার দিকে করতাম, এখন প্রায় অল বেঙ্গল। আপনি নামখানায় থাকেন? হ্যাঁ, কেন? আপনি ওদিকে গেছেন? গেছি কি, ওখানে তো আমার বাড়ি। কোথায়? মানস তার বাড়ির ঠিকানা বুঝিয়ে বলে। ফটিক মানুষের বাড়ির ঠিকানা ভালো করে মাথায় গেঁথে নেয়। দেখুন, একই জায়গার লোক আলাপ হলো এসে কলকাতায়। আপনার বাড়ি নামখানার কোথায়? স্টেশনের কাছেই। ওখানে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন নকুলের বাড়ি যাব, দেখিয়ে দেবে। এখানে কোথায় থাকেন? 95 পল্লী। হ্যাঁ, আমি এই পাশেই থাকি। তা আপনার প্রথম অর্ডার কবে লাগছে? 7 তারিখ। আপনি আমার নাম্বারটা রাখুন, 6 তারিখ সকালে আমাকে মনে করিয়ে দেবেন। ঠিক আছে, বলুন। 890043। ফটিক মানুষের নাম্বার নেয়, তারপর বলে, কিছু অ্যাডভান্স দিয়ে যাব? না না, কিচ্ছু দিতে হবে না, আপনি শুধু মনে করিয়ে দেবেন। এই সময় একটা ছেলে ছুটে আসে, মানুষকে বলে তাড়াতাড়ি বাড়ি যেতে। তার বাড়িতে নাকি পুলিশ এসেছে। মানুষ ক্যাশ বাক্স থেকে ক্যাশ নিয়ে পাশের দোকানদারকে দোকান দেখতে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। ফটিক আর দাঁড়ায় না, জোর পায়ে গাড়ির কাছে এগিয়ে এসে অমিতকে বলে মানুষের পিছু নিতে। অমিত বোঝে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই ফটিককে কিছু জিজ্ঞাসা না করে জোর পায়ে মানুষের পিছু নেয়। ফটিক কিছুক্ষণ অমিতের যাওয়ার দিকে তাকিয়ে দেখতে থাকে, এরপর কিছু মনে করে এগিয়ে যায় অমিতের পিছে। 3 তলা বাড়ির 1 তলায় মাধবীরা ভাড়া থাকে। পুলিশ মাধবীর ঘর সার্চ করছে। বাইরে পুলিশের গাড়ি এবং লোকজনের ভিড়। অমিত একটু দূরে বাড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ফটিক অমিতের পাশে এসে দাঁড়ায়। ফটিককে দেখে অমিত বলে ওঠে, মাধবী আর ওর বর যা কাজ করে, এরকম একটা ঘর ভাড়া নিয়ে থাকে কি করে? এই বাড়ির ভাড়া আজকের দিনে কম করে 20,000 টাকা হবে। এমন সময় ইন্সপেক্টর সুরজ ফটিককে মোবাইলে ফোন করে। জানায় পাশের বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে রাত 2:30টার সময় 2 লোককে অতুলবাবুর বাড়িতে ঢুকতে। 2জনের মাথা মুখ কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল, তাই চেনা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে 2জনেই পুরুষ ছিল। ফটিক শোনে, তারপর বলে, আপনি নিশ্চয়ই পোশাক আর জুতো দেখে 2জনকে পুরুষ ভাবছেন? হ্যাঁ, কেন? আপনার কি মনে হচ্ছে একজন মহিলা ছিল? আপনি যখন আমায় জিজ্ঞাসা করছেন, তার মানে আপনারও তাই মনে হয়েছে। আচ্ছা, অতুলবাবুর বাড়িতে খুনি ঢুকলো কিভাবে? কিছু বুঝতে পেরেছেন? বাড়ির পেছনে একটা দরজা আবাজানো ছিল, সম্ভবত ওখান থেকে ঢুকেছে। তারপরে কাজ সেরে সামনের মেন দরজা খুলে বেরিয়ে গেছে। বাড়ির পিছনের দরজা ইচ্ছে করে খুলে রাখা হয়েছিল, তার মানে এটা স্পষ্ট যে খুন করেছে তার অতুলবাবুর বাড়িতে যাতায়াত ছিল। আমি সাব ইন্সপেক্টর সঞ্জয়কে পাঠিয়েছি মাধবীর বাড়ি সার্চ করার জন্যে। আপনাকে বলা হয়নি, আমি মাধবীর মোবাইল সিজ করেছি। মোবাইল ঘেঁটে দেখলাম একটা নম্বরে মাধবী প্রায় ফোন করে। টাইমটাও বাধা ধরা, রাত 12টা থেকে 1টার মধ্যে। আমি নাম্বারটায় ফোন করলাম, সুইচ অফ পেলাম। ট্রু কলারে প্রদীপ সেনগুপ্ত। আপনি রাত 12টা থেকে 1টার মধ্যে করুন, তখন হয়তো পেয়ে যাবেন। আর কোনো নাম্বার পেয়েছেন যেই নাম্বারে মাধবী বেশি ফোন করতো অথবা আসতো? হ্যাঁ, ওটা মাধবীর শ্বশুরের নাম্বার। আমি ভদ্রলোকের সাথে কথা বললাম। আমি অবশ্য নিজের পরিচয় দিইনি। আপনাকে নামখানায় ওর শ্বশুরবাড়ির ঠিকানা পাঠাচ্ছি। ইমিডিয়েট নামখানার পুলিশের সাথে কথা বলে বাড়ি সার্চ করান। যদি মাধবীরা খুন করে থাকে, তবে অতুলবাবুর বাড়ি থেকে নেওয়া টাকা বা আরও অন্য কিছু ওই বাড়ি থেকে পেয়ে যেতে পারেন। ভেবেছিলাম আমি নিজে যাব, কিন্তু যা বুঝতে পারছি হাতে সময় নেই। আপনি ব্যাপারটা হ্যান্ডেল করুন। আমি এক্ষুনি লালবাজারে ফোন করছি, ওখান থেকে সব ব্যবস্থা করে দেবে। ময়না তদন্তের রিপোর্ট তো নিশ্চয়ই আজকে পাবেন না, যদি পান আমাকে জানাবেন। ঠিক আছে। ও হ্যাঁ, অতুলবাবুর ছেলেকে ফোন করেছিলাম, উনি হয়তো আগামীকাল পৌঁছে যাবেন। ঠিক আছে। ফটিক আর সুরজের কথা শেষ হলে অমিত বলে,
এতক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে আছি, ওপরতলার কাউকে দেখলাম না মুখ বাড়িয়ে দেখতে, অথচ দোতলার ব্যালকনির দড়িতে সাদা শাড়ি ব্লাউজ মেলা। তার মানে বাড়িতে লোক থাকে। কোনো বয়স্ক লোক থাকে হয়তো, তাই নিজে বেরোবার ক্ষমতা নেই। চল ফিরে যাই। অপেক্ষা করবি না? এই ঘরে কিছু পাবে না, শুধু শুধু দাঁড়িয়ে লাভ নেই। একবার চল ঢাকুরে স্টেশনে যাব, এখান থেকে ওই স্টেশনটাই কাছে। ফটিক আর অমিত ব্যাক করে গাড়ির দিকে এগিয়ে আসে এবং ফটিক সুজয়বাবুর মোবাইলে নামখানার ঠিকানা পাঠিয়ে দেয়। এখন দুপুর 2টো বেজে গেছে। অমিত ও ফটিক লাঞ্চ করছে। ফটিক বাড়িতে থাকলে দুপুরে স্যালাড খায় আর রাতে রুটি। অমিত সেদ্ধ ভাত করে নিয়েছে। ফটিক শশা চিবোতে চিবোতে কিছু চিন্তা করে। অমিত বলে, ঢাকুরিয়া স্টেশন থেকে নামখানা স্টেশন পৌঁছতে বলল প্রায় 2.5 ঘন্টা লাগে। তাছাড়া সকালে কোনো ট্রেনও ছিল না। তবে নামখানায় টাকা বা অন্যান্য চুরি করা মাল পাঠালো কি করে? গাড়িতে পাঠিয়েছে। সুরজবাবু সিসিটিভির ক্যামেরায় দেখেছে রাত 2:30 নাগাদ 2টো পুরুষ অতুলবাবুর বাড়িতে ঢুকেছিল। তুই যে বললি ওর মধ্যে একজন মহিলা হতে পারে। বলেছিলাম, কিন্তু এখন হিসেব মিলাতে গিয়ে দেখছি ওই 2জন পুরুষ ছিল। যদি মাধবীরা খুন করে থাকে তবে একজন মাধবীর হাজব্যান্ড মানুষ আর একজন ওদেরকেও হবে। মাধবী রাতে অতুলবাবুর বাড়িতে ছিল। সম্ভবত অতুলবাবুকে চা অথবা অন্য খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। মাধবী নাকি বলেছিল ও রাতে কাজে আসেনি। মিথ্যে কথা বলেছে, আর সেটা পাশের বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে। তবে আমরা ধরে নিতে পারি কোনটা মাধবীরা করেছে। এখন শুধু প্রমাণের অপেক্ষা। বলতে পারিস। এরপর ফটিক আর একটু কিছু চিন্তা করে, তারপর বলে, চল মাধবীদের বাড়ি যাব। কেন, কিছু ক্লু পেলি? তখন তুই বললি এত কিছু হয়ে যাচ্ছে, তবু ওপরতলা থেকে কেউ মুখ বাড়িয়ে দেখছে না। কিন্তু ওপরে আরও 2টো ফ্লোর আছে। তার মধ্যে একটার ব্যালকনিতে দেখা গেছে সাদা কাপড় মেলা। না, চল ঝুঁকি নিয়েই ফেলি। পিস্তল নিয়ে নেব? লাইসেন্স যখন আছে নিতেই পারিস, কিন্তু কাজে লাগবে না। খুব বেশি অসুবিধে হলে ছদ্মবেশে ওখানে পুলিশ আছে, তাদের ডাক মারলেই হেল্প করতে চলে আসবে। এখন দুপুর 3:30। ফটিকরা দূরে গাড়ি রেখে বাকিটা পথ হেঁটে পৌঁছয় মাধবীদের বাড়িতে। বাড়িটা 3 তলা। বাড়ির বয়স 60 বছরের বেশি হবে। বাড়ির রং হালকা হলুদের ওপর সাদা বর্ডার দেওয়া আর লাল মেঝে। অনেক বছর আগে রং হলেও এখনও বেশ ভালো আছে। 2 তলা 3 তলার মতন মাধবীদের 1 তলার ঘরের সামনেও বড় বারান্দা আছে। বাউন্ডারির এক পাশে বাড়িতে ঢোকার চওড়া গেট। বাড়ির শেষ প্রান্তে গাড়ি রাখার কভার গ্যারেজ। মাধবীদের ঘরে ঢুকতে গেলে বারান্দার এক পাশে থাকা 2 ধাপের সিঁড়ি থেকে ওপরে উঠতে হয়। এখন মাধবীদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ফটিকরা এগিয়ে যায় ওপরতলায় যাওয়ার সিঁড়ির ঘরের দিকে। দরজা বন্ধ। অমিত ধীর সুরে বলে, ঢুকবি কি করে? দরজা যে বন্ধ। বাইরে পাগল সেজে থাকা পুলিশের লোকটাকে ডাকতে হবে। ও যদি বাড়ির পেছন থেকে ছাতে উঠে গিয়ে ভিতর থেকে এসে দরজা খুলে দেয়, তবেই ভিতরে ঢোকা সম্ভব। ও কি পারবে? জানি না, জিজ্ঞেস করতে হবে। তার আগে দরজাটা ঠেলে দেখ, যদি চেপে রাখা থাকে। অমিত ফটিকের কথা মতো দরজা ঠেললে দেখা যায় দরজা আবজানো ছিল। ভেরি গুড, চল ওপরে যাই। ফটিক অমিত ভিতরে ঢোকে এবং ভিতর থেকে দরজা আবার চেপে বন্ধ করে দিয়ে সিঁড়ি থেকে ওপরে চলে যায়। 2 তলায় লম্বা বারান্দার দুপাশে ঘরগুলোর মধ্যে একটা দরজায় তালা নেই, বাকি ঘরগুলোয় তালা ঝুলছে। ফটিক অমিত ধীর পায়ে এগিয়ে যায় খোলা দরজার দিকে। ওদের দেখে মনে হচ্ছে যেন চুরি করতে এসেছে। ফটিক অমিত দরজার সামনে গিয়ে দাঁড়ালে অবাক হয়। দেখে একজন বৃদ্ধা খাটের ওপর শুয়ে চোখ বুজে পড়ে আছে। গায়ে মাংস নেই, হাড়ের ওপর চামড়া জড়ানো, তার উপর জড়ানো সাদা শাড়ি ব্লাউজ। ফটিকরা জোর পায়ে বৃদ্ধার দিকে এগিয়ে যায়। ফটিক বৃদ্ধার গায়ে হাত দিয়ে তাকে ডাকে,
ঠাকুমা, ও ঠাকুমা। বৃদ্ধা চোখ খোলে এবং ফটিকের দিকে তাকায়। এরপর ইশারায় জানায় জল খাবে। ফটিক অমিত ব্যস্ত হয়ে ঘরের চোখ বুলায়, কিন্তু ঘরে কোনো জলের বোতল বা জগ দেখা যায় না। বরঞ্চ দেখা যায় ঘরের এক পাশে রাখা সিন্দুক খোলা, তাতে কিছু খালি সোনার বাক্স, ব্যাংকের বই ও দলিল পড়ে আছে। ফটিক অমিত অবাক হয়। ফটিক বলে, বৃদ্ধার ঘরে চুরি হয়েছে। ঠিক আছে, পরে দেখছি, আগে তুই দেখ 3 তলার কোনো ঘরে খাবার জল পাস কিনা। অমিত ছুটে 3 তলার উদ্দেশ্যে বেরিয়ে যায়। ফটিক ঠাকুমাকে জিজ্ঞাসা করে, আপনি কি এখানে একা থাকেন? ঠাকুমা কথা বলার শক্তি হারিয়েছে। তাকে দেখে বোঝা যায় সে দীর্ঘদিন ভালো করে খায়নি। সে ইশারায় মাথা নেড়ে বোঝায় একা থাকে। এই সময় অমিত আসে, বলে, ফটিক, ওপরের সব ঘর তালাবন্ধ। ফটিক ব্যস্ত হয়ে ঘরের বাথরুমে ঢোকে। কোনো উপায় না পেয়ে নোংরা একটা স্টিলের মগে কলের জল এনে ঠাকুমার মুখে দেয়। সরি ঠাকুমা, এছাড়া আর কোনো উপায় নেই। ফটিক যখন ঠাকুমাকে জল খাওয়াচ্ছে, তখন অমিত সিন্দুকের সামনে গিয়ে ভালো করে সিন্দুকটাকে দেখতে থাকে এবং দলিল তুলে চোখ বোলায়। দলিলটা এই বাড়ির। এনার নাম সম্ভবত রেণুবালা সেনগুপ্ত, এই বাড়ির মালিক। এই সময় সুরজের ফোন আসে। ফটিক তাড়াতাড়ি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে মোবাইল বার করে মিউট করে। ও জলের মগখানা খাটের নিচে রেখে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বলুন সুরজবাবু। মাধবীর শ্বশুর বাড়ি থেকে ক্যাশ 5 লক্ষ টাকা আর অনেক সোনার গয়না পাওয়া গেছে। ওগুলো সবই অতুলবাবুর। জানি, সব থেকে ভালো কথা, টায়ার কাটার একটা চাকু পাওয়া গেছে। ফরেন্সিকে পাঠানো হয়েছে। আমার মনে হয় ওই চাকুটা দিয়েই অতুলবাবুকে খুন করা হয়েছে। হতে পারে। অত সকালে জিনিসগুলো নামখানায় কী করে পৌঁছলো কিছু জানতে পারলেন? ওর বরের ভাই মানে মাধবীর দেওর নিয়ে গেছে। ও মাধবীদের সাথে খুনের সময় ছিল, আর কাজ হয়ে যাওয়ার পরে গাড়িতে করে মালগুলো নিয়ে চম্পট দিয়েছে। ভাড়ার গাড়ির ড্রাইভারকে নামখানা পুলিশ অ্যারেস্ট করেছে। এই সময় অমিতের কিছু মনে হয়, তাই ফটিককে বলে, ফটিক, তুই কথা বল, আমি নিচে আছি। ফটিক বুড়ো আঙুল দেখিয়ে ইশারায় ডান করে। অমিত তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। এই সময় সুরজ বলে, ফটিকবাবু, ওই ভদ্রলোক ফোন করেছে, যার সাথে মাধবীর রাত 12টা থেকে 1টার মধ্যে কথা হতো। আপনাকে কনফারেন্সে রাখছি, আপনিও শুনুন। সুরজ ফোন রিসিভ করে। কনফারেন্সে থাকে ফটিক। ফোন করা ব্যক্তির নাম প্রদীপ সেনগুপ্ত, দুবাইতে চাকরি করেন। বিধবা মাকে দেখাশোনার জন্য ভাড়াটে মাধবীদের দায়িত্ব দেওয়া আছে। তারা ভাড়াটে নামে, ভাড়া খুবই সামান্য দেয়। শুধু তার মা রেণুবালা সেনগুপ্তকে দেখাশোনা করে বলে তাদের রাখা হয়েছে। মায়ের জন্য ভদ্রলোক মাসে মাসে মার অ্যাকাউন্টে টাকা পাঠায়। সেই টাকা এটিএম থেকে মাধবীরা তুলে নিয়ে রেণুবালা সেনগুপ্তর ওষুধপত্র ও খাবার দাবার খরচ চালায়। প্রদীপবাবু মাধবীকে বলে দিয়েছিল যদি কিছু দরকার থাকে রাত 12টার পরে ফোন করতে। মাধবী প্রায় ফোন করে বলতো টাকা শেষ হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে, ওষুধ লাগবে, নানান রকম টেস্ট করাতে হবে, এই সব আর কি। ফটিক এতক্ষণ সব শুনছিল। এবার বলে ওঠে, আপনি কলকাতায় আপনার মার সাথে দেখা করতে কতদিন আগে এসেছিলেন? ভদ্রলোক হঠাৎ একটা নতুন গলা শুনে থেমে যায়। ফটিক বলে, থেমে থাকবেন না, আমি পুলিশের লোক, উত্তর দিন। 5 বছর আগে। আপনার মাকে লাস্ট ফোন কবে করেছিলেন? ভদ্রলোক আবার চুপ থাকে। ফটিক বলে, বাইরে চাকরি করছেন আপত্তি নেই, কিন্তু দিনে কমসে কম একবার ফোন করে মায়ের খোঁজ নেওয়া উচিত ছিল। অপরিচিত লোকের ওপর মায়ের দায়িত্ব দিয়ে চলে গেছেন। আপনি কি জানেন আপনার মাকে খেতে দিত না, হয়তো দিনের পর দিন না খাইয়ে রেখেছে, ঘরে খাওয়ার জল অবধি রাখিনি। ফোনের ওপারের ভদ্রলোক চুপ থাকে। ফটিক নিজেকে শান্ত করে বলে, আপনার মা মৃত্যুশয্যায়, দীর্ঘদিন খাবার না খেয়ে ওষুধপত্র না পেয়ে শয্যাশায়ী। আপনাদের সিন্দুক ফাঁকা, কিছু খালি সোনার বাক্স আর বাড়ির দলিল পড়ে আছে। সম্ভব হলে মার সাথে দেখা করে যান।
ওরা মার দেখাশোনা করতো না? এখনও বোঝেননি? আপনার মাকে ফেলে টাকা পয়সা সোনার গয়না নিয়ে আপনার ভাড়াটে পালিয়েছে। কথাটা বলেই ফটিকের মাথায় আসে মাধবীরা সত্যি পালায়নি তো। ভদ্রলোক ততক্ষণে ফোন ছেড়ে দিয়েছে। এই সময় ফটিক নিচে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনে। ফটিক ফোনে থাকা সুরজবাবুকে জিজ্ঞাসা করে, আপনি মাধবীদের অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠিয়েছেন? হ্যাঁ, কেন, পৌঁছে গেছে? মনে হচ্ছে। ঠিক আছে, আমি রাখছি। ফটিক পকেটে মোবাইল রেখে প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। ঠাকুমা জল ভর্তি দুটো চোখে ফটিকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পুলিশ এসেছে। মাধবীদের ঘরে আওয়াজ করে ডাকছে, কিন্তু ভিতর থেকে কারো সাড়া নেই। অমিত দরজার এক পাশে দাঁড়িয়ে। পাগল সেজে পুলিশের যে লোকটি বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল সেও এসে দাঁড়িয়েছে। পুলিশের গাড়ি বাড়ির বাইরে রাখা, রাস্তায় লোক জমেছে। এই সময় ফটিক আসে। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কি হলো, দরজা খুলছে না? অমিত উত্তর দেয়, না, পেছনের কোনো দরজা দিয়ে পালায়নি তো। হতে পারে। কয়েকজন সামনে থাকুন, বাকি সবাই আমাদের সাথে আসুন। চল অমিত। ফটিক, অমিত এবং সাব ইন্সপেক্টর সহ কিছু পুলিশ সিঁড়ির ঘরের দিকে এগিয়ে যায়। ও মাধবীদের ঘরের পিছনের দরজার সামনে গিয়ে ধাক্কা মারতেই দরজা খুলে যায়। সাব ইন্সপেক্টর এবং বাকি পুলিশরা তাড়াহুড়ো করে ঘরে ঢোকে। সব বেডরুম বাথরুম খুঁজেও মাধবী এবং ওর হাজব্যান্ড মানসকে খুঁজে পাওয়া যায় না। সাব ইন্সপেক্টর দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ফটিকদের জানায় পাখি উড়ে গেছে। ফটিক কিছু ভাবে, তারপর অমিতকে বলে, যদি সামনে থেকে পালাতো তবে পাগল সেজে থাকা পুলিশ এবং সিভিলে থাকা পুলিশরা দেখতে পারত। দোতলা তিনতলা থেকে পাইপ বেয়ে বা সানসেট থেকে নেমে পালাবে সেটাও সম্ভব না। কিন্তু ঘরের পিছনের দরজা বলতে এটা, বেরোতে গেলে ওদের সিঁড়ির ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকেই যেতে হবে, কারণ বাঁ দিকে গ্যারেজ। গ্যারেজ টপকে পাঁচিলের ওপারে যাওয়া ওদের পক্ষে সম্ভব না। আর যদিও যাবার চেষ্টা করে তবে সিভিলে থাকা পুলিশরা ঠিক দেখতে পারত। ঠিকই বলেছিস, কিন্তু কোথাও না গিয়ে যদি গ্যারেজে লুকিয়ে থাকে? সাব ইন্সপেক্টর ফটিকদের কথা শুনে আর দেরি করে না। সোজা বেরিয়ে গ্যারেজের লোহার দরজায় ধাক্কা মারে। দরজা ভিতর থেকে বন্ধ, তার মানে ভিতরে কেউ আছে, না হলে বাইরে থেকে বন্ধ থাকত। সাব ইন্সপেক্টর দরজা ভাঙার আদেশ দেয়। সাথে সাথে পুলিশের লোক গাড়ি থেকে লোহার রড এনে গ্যারেজের 4 পাল্লার গেটটাকে অতি কষ্টে খুলে ফেলে। অনেক দিন গ্যারেজে পড়ে থাকা ধুলো মাখা গাড়ির পেছনে লুকিয়েছিল মাধবী ও তার হাজব্যান্ড মানস। দুজনেই পুলিশ দেখে পালাবার চেষ্টা করে, আর দুজনকেই পুলিশ ধরে ফেলে। দুজনে নিজেদের ছাড়াবার আপ্রাণ চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, আমি কিছু করিনি, আমি এই সবের মধ্যে ছিলাম না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের, আমরা কিছুই করিনি, ছেড়ে দিন। কি হলো? ছেড়ে দিন আমাদের, আমরা কিছুই করিনি। পুলিশ মাধবীর হাতে থাকা কাপড়ের ব্যাগটা ছিনিয়ে নেয়। এরপরে দুজনকে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে তোলে। ফটিকরা আর এগোয় না, গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকে এবং ফটিক অমিতকে বলে, অমিত, একটা অ্যাম্বুলেন্স ডাক, ঠাকুমাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। অমিত তার প্যান্টের পকেট থেকে মোবাইল বার করে অ্যাম্বুলেন্স ডাকার জন্য ডায়াল করে। আপনারা এতক্ষণ শুনছিলেন সুশান্ত সাহার লেখা অতুলবাবুর হত্যা রহস্য। গল্প পাঠিয়েছিলাম আমি সুশান্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আরও ভালো ভালো গল্প শুনতে চান তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।